সেকেন্ড দিন মুর্শিদাবাদ ট্যুর। ভাই রে ভাই, সকালবেলা কি ঠান্ডা পড়েছে দেখো। রিয়ানা ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে? নবদ্বীপে ওই সাইড দিয়ে উঠার সিঁড়ির জায়গা আছে। আচ্ছা, ওখানে বসে সব সানাইবাসি বাজানো হতো, কানপুরা যেগুলো বলা হয় অনুষ্ঠানগুলো সেগুলো বাজানো হতো। সব গেট এগুলো চারিদিকে। এখানে গেট, ওই দেখুন গেট, এই পাশে গেট, ওই পাশে গেট, চারিদিকে গেট। তো সকাল সকাল আমরা তো নেমে দাঁড়িয়ে পড়লাম চকবাজারের মোড়ে মুর্শিদাবাদের। আর এখানেই দাদা বলল মানে বাবা টি স্টল, যেটা নলেন গুড়ের চা ছিল। আমি ফার্স্ট টাইম খেলাম, খুব সুন্দর চা খেতে হয়েছিল চাটা। আর এই মুর্শিদাবাদের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ঘোড়ার গাড়ি টাঙা যেগুলো। তো মুর্শিদাবাদের পরিবেশটাই একটু অন্যরকমই করে দেয় এইগুলো। আর তারপরে আমরা টোটো করে আবারও চলতে শুরু করলাম। তো দাদা দেখাচ্ছিল। ও মাই গড, গাছটা তো কি সুন্দর। এটা আর্টিফিশিয়াল সুড়ঙ্গ, তার মানে আপনি দেখুন এবার ওইখানটায় ওই দেখেন একটা ভুল করা আছে, দেখেছেন? হ্যাঁ, এটা সুড়ঙ্গ। তখনকার দিনে সুড়ঙ্গ পথের বেশ গুরুত্ব ছিল, বুঝতেই পারছি। বড় বড় উঁচু পাথর দিয়ে এইরকমই অনেক সুড়ঙ্গ পথ বানানো আছে এখানে। এরপর আমরা এই গেট দিয়ে ভিতরে ঢুকলাম। এটা বেগম মহল নামে পরিচিত। তো দাদা আমাদের এই মহলটা দেখাতে দেখাতে যাচ্ছে। আমি তো খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি। এরকম একটা এত বড় একটা বাড়ি, প্রায় ধ্বংসস্তূপের আকার। উনি বোঝাচ্ছিলেন যে আসলে এই মহিলারা থাকতো এখানে, কোনো বাইরের পুরুষ এখানে ঢুকতে পারতো না। তো আমরা এখন ভিতরে ঢুকলাম। আর এই জায়গাটা ছিল বেগমদের এন্টারটেনমেন্টের জায়গা। কত উঁচু ছিল পাঁচিল। আচ্ছা, এইটা হচ্ছে ফ্রন্ট ছিল। হ্যাঁ, এই ঘরের মধ্যেও কত দরজা। এই ঘর থেকে ও ঘরে গেলে কোন পথে ঢুকেছে বোঝাই মুশকিল, যার ভুলভুলাইয়া যায়। এটা স্নান করার জন্য যে এখানে ইয়ে করা ছিল, এটা বাথরুম টাইপ ছিল, উপরে সব খোলার ইয়ে আলো ঢোকার জন্য ব্যবস্থা ছিল উপরে। ঠিক আছে। তো এইগুলো কি এখনো মানে সরকারেরই সব? এগুলো না, মির্জাপুরের বংশধর এখন যারা আছে, যে আছেন তার নিজস্ব এরা আছে এখনো। অ্যাকচুয়ালি ওদের মধ্যে তো হাজার শরীক না। এদের এই ব্যাপারটা কি বলুন তো, সরকারি অনুদান যদি না পায় তাহলে তো কাজ করতে পারবে না ওরাও। ঠিক আছে, ওরা কি করছে, সরকারকেও দিচ্ছে না, নিজেরও। হ্যাঁ, আচ্ছা, এদিকটা পিছন সাইড না। তো আমরা দেখছি আর সবাই সবার মতো মন্তব্য করছি। খুবই ইমোশনাল একটা জায়গা। তার ঘরের কাজ, নকশা, এগুলো তো দেখতে দেখতে আমি তো হয়রান একেবারে। ভুলভুলাইয়ার জন্য এরকম বানিয়ে রেখেছে। হ্যাঁ, একেই বলে রাইজ অ্যান্ড ফল। একটা সময় এখানে প্রাণের কত সমাগম ছিল, আজ সেখানে শূন্য। তো আমরা তো ঘরের সামনেই, এই বেগম মহলের সামনেই কুল গাছ থেকে সব বাচ্চারা কুল পেড়ে নিয়েছে। আমিও কটা পারলাম, নিয়েই আমরা এখন বেরিয়ে পড়েছি। গাছটা তো বেশ শূন্য পাতা। এরপর আমরা সামনেই একটা ওরকমই বড় বাড়িতে উঠে পড়লাম সিঁড়ি দিয়ে। ওরে বাপরে, ঘরের নিচটাতে ঘর, আবার কত লম্বা এই ঘরটা। তবে শুনলাম এটা হাজারদুয়ারির বানানোর আগে বানানো হচ্ছিল। তো তাও যখন ওটা করতে গেল তখন এটা আর না বানিয়ে এভাবেই ফেলে রাখলো। যা হয়, নবাবী টাকা ফেলে রেখে নষ্ট, অপচয়। এটা একটা বাড়ির মধ্যেই গুহা করা, দেখতে পাচ্ছি নিচে। তো বেশ সামনে আমরা দেখে টেকে আবার ওই ঘুরপথে এই সিঁড়িটা নামতে ভীষণ ভয় লাগছিল, সত্যি বেশ উঁচু ছিল। ওখান থেকে আমরা নেমে আবারও বেরিয়ে পড়লাম। টোটোতে উঠেই দেখতে দেখতে যাচ্ছি। এটা হলো ইংরেজদের সময়ে শেষ পরাধীন নবাব। কি নবাবটার নাম ছিল আমিও সত্যি সরি ভুলে গেছি এই সময়। হাসান না হুসেন কি একটা বলবো। এইটার নাম হচ্ছে হাওয়া মহল। হাওয়া মহল ছিল? এটা হাওয়া মহল, কারণ হচ্ছে এই যে টোনটা দেখছেন না, এই যে ডান দিকে, আমার ডান দিকে, এই টোনটার দুই সাইডে চেয়ার সিস্টেম ছিল, যেটা দুই করে মুখ করে বসতে পারে। ওই গঙ্গার ধারে বসে নবাবরা এখানে হাওয়া খেতে বিকাল টাইমে, ঠান্ডার টাইমে। ও, এটার জন্য এটার নাম হাওয়া মহল। আর এটি হলো ঘন্টা ঘর। এখানে নাকি ঘন্টা বাজিয়ে সময় জানানো হতো। আর এই হলো নবাবদের একটা মহল, ছোটে নবাব যে এখনো আছে, উনি নাকি এখানেই থাকেন। বয়স হয়েছে তাই খুব একটা বের হন না।
তো আমরা তো গল্প শুনতে শুনতে আর সুন্দর কারিকার্য দেখতে দেখতে আমরাও এগিয়ে চললাম। ও এটা মানে পাশেই একটা জমিদার বাড়ি ছিল। এটা কি মন্দির দাদা? এটা মন্দির। বটগাছটা যে কতই পুরানো দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা এসে পৌঁছালাম ঘাটে, নদীর ঘাটে। এখান থেকে আমরা এখন ভাগীরথী নদীর ওই পাড়টায় যাব, খোশবাগের দিকে। আর আমি তো খুব এক্সাইটেড, কারণ টোটো সমেত চলে যাবে ওদিকটায়। আমি তো টোটোয় বসেও পড়লাম। নেমেই আমরা সুন্দর এই সর্ষে গাছ পার করেই চলে এলাম খোশবাগের গেটে। এক বছরের ভিতরে সবকে মেরেছে আর এনে সমাধিগুলো দিয়েছে। আর লাস্ট সমাধি হয় এখানে লুৎফুন্নেসা বেগম। নাম ছিল খুশবু বাগ, কেননা এই জায়গাটাকে আলিবর্দী খাঁ খুব ভালোবাসতে। উনি এখানে নবাব সিরাজদৌল্লাকে যে দেখ দাদু ভাই, আমি যদি মারা যাই যাতে আমার সমাধিটা যাতে খোশবাগে থাকে। তো নবাব সিরাজদৌল্লা নিজে হাতে সমাধিটা দিয়েছিলেন। আর আলিবর্দী খাঁ ছেলে ছিলেন না, আলিবর্দী খাঁ 3 মেয়ে ছিলেন, আমিনা, ঘাসেটি, মমিনা। সিরাজদৌল্লার নানির সমাধি লুৎফুন্নেসা বেগম আলিবর্দী খাঁর স্ত্রী ছিলেন। ইনি বেরামদের ভিতরে বড় ছিলেন বলে ইনার সমাধিটা প্রথমে। তারপরে যে সমাধিটা পড়ছে আমিনা বেগম সিরাজের মা, পাশেরটা হচ্ছে ঘাসেটি বেগম সিরাজের খালা। যুক্তিটা দিয়েছিল। তো নবাব সিরাজদৌল্লা সেই নদীপথে পালাচ্ছিলেন, তবে সব দেশ চেঞ্জ করেছিল উনি, কিন্তু পায়ের ওই নাগরা জুতোটা চেঞ্জ করতে পারেনি। এই নাগরা জুতো দেখে জানেজ কবির চিনি দেন। ব্রিটিশরা দেখলেন তুমি দেশের নবাবের সাথে গাদ্দারি করলে, কোনোদিন আমাদের সাথেও করতে পারো। তো ব্রিটিশরা কি করলেন, ওনাকে গুলি করে মারে, ওনার স্ত্রী ওনার ছেলে। তবে লুৎফুন্নেসাকে কেউ মেরেছিলেন না, উনি পাগল হয়ে গিয়ে মারা গেছিলেন। সিরাজ হচ্ছে কিন্তু শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সমাধি। তবে এই নবাব সিরাজদৌল্লাকে মেরেছিলেন মোহাম্মদী বেগ। মির্জা করেছিলেন নাজাস দেয়, তারপরে মোহাম্মদী বেগ মারে, পেছন দিক দিয়ে ছোড়া দিয়ে মারে। তারপরে ওনার পরে এই যে বড় সমাধিটা দেখছে, এই বড় সমাধিটা হচ্ছে খোশবাগের প্রথম সমাধি আলিবর্দী খাঁ, সিরাজের নানা কিংবা দাদু। সিরাজ মিরাতে সমাধিটা দিয়েছিলেন হীরা মুক্ত জোহরা দিয়ে, সমাধিটা আরো উঁচু ছিল। যখন এখান থেকে ব্রিটিশরা চলে যায় তখন হীরা মুক্ত সব নিয়ে নেয়। আচ্ছা, এই মসজিদটা বানিয়েছিলেন আলিবর্দী খাঁ দিল্লির জামা মসজিদ মডেলে। আগে কিন্তু টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, সামনে গোল চৌবাচ্চাটাতে পানি থাকতে উনি ওখানে হাত পা দিয়ে উঁচু করে যে নামাজ করতে মিডিল গেটে। আর উনি ওখান থেকে প্রবেশ করে দেখতে আসেন এক গেট সামনে নদীটা না থাকলে আমরা হেঁটে 10 মিনিটে চলে যেতাম মসজিদে, কিন্তু আমাদেরকে ঘুরে নিতে হচ্ছে। আচ্ছা মাম, এরকম একটা জায়গাতে এসে তোমার কেমন লাগছে গো? এরকম একটা দুঃখ ভারাক্রান্ত একটা মানে পরিবেশ এখানটাতে। অবশ্যই কবরস্থান এটা, সত্যি তাই। মানে এখানে কতজন মানে সবার সাথে মানে বিশ্বাসঘাতকতা করে কতজনকে হত্যা করে, সবাইকে করা হয়েছে। মাত্র নাকি 2 জন মাত্র নাকি মানে স্বাভাবিকভাবে মারা গেছে, যেটা আলিবর্দী খাঁ। যে কজনের খবর আছে সবাই হত্যা করে। ছোটবেলার কথা মনে পড়ছে, বইয়ে পড়া ইতিহাস আজ যেন তার সামনাসামনি। আর নবাব সিরাজউদ্দৌলাকে মেয়েও একটু স্পর্শ করলো, আমিও স্পর্শ করলাম। ছোটবেলার মন খারাপের নবাব সিরাজউদ্দৌলা। তোমার এখানে বিট্টু ভালো লেগেছে? দুঃখ লাগছে এগুলো দেখে? খারাপ লাগছে না? তো খোশবাগ থেকে বেরিয়ে আমরা চলে এলাম জগদন্থ ধাম, এই মন্দিরটা দেখতে। তো মন্দিরটা সামনের গেটটাও যেমন সুন্দর, চারিদিকে ফুলের বাগান। আর আমার বোনঝি সবাই তো দেখতে দেখতে আমরা মন্দিরের দিকে যাচ্ছি, মূল মন্দিরের দিকে। মন্দিরটা খুব সুন্দর, মানে সাজানো, কারুকার্য করা, আর বেশ বড় দালানটা। আমরা চারিদিকে দেখে দালানটার মধ্যেও ঢুকলাম। আর সামনের দিকেও যেমন একই রকম কারুকার্য মন্দিরটা। তো দালানটাও বেশ বড় ছিল ভিতরটা। এখানে মন্ত্র কি হচ্ছে, একটা পুজো টুজো চলছিল। পাশেই ছিল ভোগের ব্যবস্থা, বড় বড় হাঁড়িতে এখানে রান্না চলছে, যারা কুপন কেটে ভোগ খেতে পারে। বৈষ্ণব মানুষ যারা দীক্ষিত তারা এইখানে আসে এবং ভোগ টোগ খায়। আর সব থেকে আমরা বেরিয়ে এই নিরামিষ একটা খাবারের দোকান ছিল, গরম গরম কচুরি আর ডালের তরকারি আমরা খেলাম। এটা নবাব মনসুরুল মুলক মির্জা মোহাম্মদ শাহ কুলি খান সিরাজউদ্দৌলা হরজং বাহাদুর পলাশির যুদ্ধের সমস্ত শহীদদের শ্রদ্ধা জানিয়ে হিরাজিল প্রসাদ সংরক্ষণ। ও এটা হিরাজিল প্রসাদের সংরক্ষণের একটা মিনার বানানো আছে। চলো আমরা এখন হিরাজিল মনসুরগঞ্জ, এখানে কি জায়গাটার নাম ছিল। হ্যাঁ, এটা এখানে কি হিরাজিল সিরাজদৌলাদের আদি বাড়ি। এই জায়গাটা সিরাজদৌলারা বসবাস করতো, লুৎফুন্নেসা, আলিবর্দী খাঁ, সিরাজদৌলা তাদেরই পৈতৃক সম্পত্তি এটা, এখানেই ছিল। আচ্ছা, এই যে দেখছেন না, এইটাই ছিল সিরাজদৌলাদের বাড়ি। আচ্ছা, এটা পুরো গঙ্গার তলায়, এটা পুরো গঙ্গার তলায়। হ্যাঁ, আগে এরকম ছিল সিরাজের হিরাজিল। আসলে আমরা এখন চলে এসেছি হিরাজিল
যেটা সিরাজউদ্দৌলার খুব পছন্দের একটা জায়গা ছিল, কিন্তু সেই জায়গাটা একেবারেই ধূলিসাৎ বলা যায়, যে ভাগীরথী নদীর তীরে চলে গেছে আর তারই ধ্বংসস্তূপ প্রায় দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা প্রাসাদ কিভাবে একদম অযত্নে বলা চলে, যার কোনো টুকরোই এখন আর পড়ে নেই, পুরোটাই দেখা যাচ্ছে, ইটের চিল পুরো মানে ভাঙাচোরা দেখাই যাচ্ছে। তো আমরা এখান থেকে বেরিয়েই এখন নবাব সুজাউদ্দিন খান, বাংলার দ্বিতীয় নবাব, ওনার একটা মসজিদ এবং কবরস্থান, তো এখানে আমরা চলে এলাম। আর আজ শুক্রবার ছিল, তো শুক্রবার নামাজ শুরু হয়েছিল সবে। তো বাপি, আমার ছোটো বোনের বর, ও একটু বললো তাহলে নামাজটা পড়েই নেওয়া যাক। যখন এখানে এসেছি তো আমরা ওয়েট করছিলাম, আর খুব ভালো ছিল এই জায়গা, পরিবেশটা। মেয়ে তো এখানে এসে, ও একটা গাইড মুর্শিদাবাদের বই কিনেছিল, পড়তে শুরু করেছে, আর আমরা অপেক্ষা করছিলাম। ওদিকে নামাজ শুরু হয়ে গেছে, হ্যাঁ, দাঁড়িয়ে পড়েছে নামাজে সবাই। আর সত্যি পরিবেশটা খুবই ভালো লাগছিল। এখানে বই পড়তে এসেছো তুমি? এখন বসে বসে বই পড়ছো? গুড। এই পরিবেশে বসে তুমি বই পড়ছো, তার জন্য ভালো। আমি তোমার পরিবেশ নষ্ট করে দিচ্ছি? ওকে। তো ওখান থেকে আমরা আবারও নদী পার হয়ে চলে আসবো, আর এসেই আমরা চলে এসেছি আবার মুর্শিদ কুলি খাঁয়ের সেই সমাধিস্থল এবং মসজিদ দেখতে, কারণ আগের দিন আমরা ভিতরে ঢুকতে পারিনি। তো ভিতরে ঢুকবো আজকে, সময় নিয়েই চলে এসেছি। আর ভিতরটা সত্যি অসাধারণ ছিল, তার কারুকার্য। তো এইসব দেখতে দেখতে মনে হয় যে একটা সময় এখানে কত মানে নামাজ, এই পুরনো মসজিদ মানেই তো এখানে বসে কত মানে নামাজ পড়া হতো, কোরআন পড়া হতো। ছোট ছোট তার ঘর, খোপ খোপ করা, ভিতরে বোঝাই যাচ্ছে। তো আমরা এবার নেমে এলাম মুর্শিদ কুলি খাঁয়ের কবরস্থানটা দেখব বলে। এখানেই আছে মুর্শিদ কুলি খাঁয়ের কবরস্থান। আর আমরা তো চারিদিকটা ঘুরছি আর দেখছি। তো এখানে আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার হোটেলে গিয়ে ব্যাগপত্র নেব। আমরা এখন রেডি হয়ে গেছি, হোটেল থেকে বেরিয়ে যাব। খাবো আগে খাবো, খেয়ে ট্রেনে উঠে যাব। হোটেল হাজারদুয়ারি, সব আমাদের গ্যাং খেতে ঢুকছে। অনেকে জিজ্ঞেস করেই প্রায় এলাম এই হোটেলটায়, মানে রেস্টুরেন্টটায় খেতে। খুব ভালো সাজানো ছিল রেস্টুরেন্টটা। তো আমরা এখন ওয়েট করছি খাবার অর্ডার দিয়ে। হ্যাঁ, এসে গেছে আমাদের কাবাব প্রথমেই, তারপর বিরিয়ানি, যা নিয়েছি। পুরো সবাই মনে হচ্ছে একান্নবর্তী পরিবার, আমরা একসঙ্গে সব বিশাল বড় একটা টেবিলে খাবার সবাই শেষ করেছে। তোমার এখনো শেষ হয়নি? আমরা মুর্শিদাবাদ ঘুরে, কেমন লাগলো মুর্শিদাবাদ ঘুরে? দিয়ে না ভালো? তোমার কেমন লাগলো? বলবে না কিছু? তোমার কেমন লাগলো? তোমার কেমন লাগলো? খুব ভালো। গুড। আমরা এখন ফিরছি। ম্যাম, আমরা বেরিয়ে যাচ্ছি। তোমায় ঠান্ডা লাগেনি? এই দেখো সবাই জ্যাকেট পরে আছে, তুমি কিছু করছো না কেন রজুমা? ভিডিও করছি। রজুমা। তো আমরা সবাই মিলে আবার হাজারদুয়ারি এক্সপ্রেসে বসে পড়েছি। তারপর কফি এলো, সবাই কফি খেতে খেতে আর হাসি মজা চলছেই আমাদের। এভাবে আমরা এগিয়ে চলেছি। আর আমরা যেহেতু হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতায় যাবে, তাই আমরা ব্যারাকপুরে নেমে যাব। ওখান থেকে সোজা আমরা শিয়ালদা যাবার ট্রেন ধরে নেব। তো শিয়ালদায় আমরা ছুটে ছুটে এসে ট্রেন ধরে নিয়েছিলাম। তো গড়িয়ায় নেমে গেছি আমি। বাড়ির মানুষ বাড়ি চলে এসেছি ঘুরে। তো আজকে এই আমাদের পর্বটা এখানে শেষ করব।